প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা সবাইকে। আমি রতন কুমার শীল, প্রভাষক, আইসিটি বিভাগীয় প্রধান, হাজারাত ডিগ্রি কলেজ, আগাঁও, চট্টগ্রাম। আমি তোমাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাই এই জন্য যে তোমরা আমাদের কলেজকে বেছে নিয়েছো এতগুলি কলেজের মধ্যে চট্টগ্রামের, সেজন্য তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে প্রথমে আইসিটি বই সম্পর্কে জানবো। আইসিটি বই কোনটা কিনতে হবে? যে বর্তমানে সরকার এনসিটিবি কর্তৃক প্রকাশিত আইসিটি বই নির্ধারণ করে দিয়েছেন। এই বইটি সবারই কিনতে হবে। যে যে প্রকাশনা থেকে এই বইগুলি প্রকাশ হবে সেগুলি থেকে, বাজার থেকে সেটা কিনতে হবে, এনসিটিবির বই অবশ্যই। এবং তার সাথে সহায়ক বই হিসেবে, যাতে সহায়ক বইটা থেকে তুমি যাতে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আরো বেশি তথ্য সমৃদ্ধ জ্ঞান আহরণ করতে পারো, সেজন্য এই সহায়ক বইটা কিনলে ভালো। যে বিভিন্ন ধরনের প্রকাশনী বা পাবলিকেশনস আছে বাংলাদেশে, আমি স্লাইডে তা ডিসপ্লে করছি। এখান থেকে যে কোনো একটি বই কিনলে ভালো বা কিনতে হবে। সবচেয়ে বড় কথা হলো তোমাদেরকে ক্লাস উপস্থিত থাকতে হবে। শিক্ষকরা হচ্ছে একজন এক একটা বই, ক্লাসে উপস্থিত না থাকলে বইয়ে দিয়ে কোনো কাজ হবে না, কারণ বইতে সবকিছুই আছে। তাহলে বিষয়বস্তুকে সহজভাবে অনুধাবন করার জন্যই শিক্ষকের প্রয়োজন হবে। কাজে তোমাদেরকে ক্লাস উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিত থাকলেই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের ভালোভাবে জ্ঞান আহরিত হবে। এরপরে আমরা পাঠ পরিকল্পনা এবং পরীক্ষা পরিকল্পনা সে কথা বলবো। যে যদিও এখন করোনাকালীন সময়, কখন এটি শেষে আমরা জানি না, তবুও একটা পুরো প্রস্তুতি আমাদের থাকা দরকার। সেই হিসাবে আমরা পাঠ পরিকল্পনা ও পরিকল্পনার একটা প্রস্তুতি বা প্ল্যান আমরা এখানে দিয়েছি। এই প্রথম সাময়িক পরীক্ষায় একাদশ শ্রেণীতে প্রথম অধ্যায় বিশ্বগ্রাম্য বাংলাদেশ প্রেক্ষিত, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এবং তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে সংখ্যা পদ্ধতিটা আমরা রেখেছি প্রথম সাময়িক পরীক্ষার জন্য। আর এই বিষয়বস্তুগুলো বা এই অধ্যায়গুলো আমরা 4 জন শিক্ষক আছি। এই 4 জন শিক্ষক নিয়ে ক্লাসগুলো আমরা পরিচালিত করে থাকি। আমি রতন কুমার শীল, বিভাগীয় প্রধান, আর আছেন ওমর ফারুক স্যার, আরো আছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, আরো আছেন মোহাম্মদ হাসান। এই 4 জন শিক্ষকই আমরা এই 3 অধ্যায়ে পড়িয়ে থাকি। নির্দিষ্ট কোনো অধ্যায় না, সবাই মিলেই এটা পড়িয়ে থাকি। এবং পরীক্ষার যে পরিকল্পনা, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 8টি থেকে 5টি উত্তর করতে হবে, 5×10=50। বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ 25টি থেকে 25টি উত্তর করতে হবে, 25 থাকবে, মোট 75 নম্বর। এবং বাকি 25 নম্বর থাকে প্র্যাকটিক্যালে। প্রথম সাময়িক পরীক্ষায় প্র্যাকটিক্যাল থাকবে না। এবং প্রয়োজনে যে কোনো সময় এটা পরিবর্তন সংযোজন বিয়োজন কলেজ কর্তৃপক্ষ করতে পারবে। এরপরে বার্ষিক পরীক্ষায় আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সম্পূর্ণ তৎসংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, লজিক গেট এগুলি থাকে। এবং চতুর্থ অধ্যায় HTML, পেজ ডিজাইন পরিচিতি এবং HTML, এই 4টা অধ্যায় থাকবে প্রথম বার্ষিক পরীক্ষায়। এবং সেখানেও 8টা প্রশ্ন থাকবে, 8টা থেকে 5টি, আর এমসিকিউ 25টি থেকে 25টি উত্তর করবে, এটাতে 1 নম্বর করে বরাদ্দ। এরপরে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা। দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা যাবে, তখন প্রাক নির্বাচনী পরীক্ষায় তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস সেটা থাকবে, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এবং ডাটাবেস ম্যানেজমেন্ট 6ষ্ঠ অধ্যায়। এটা আমরা 4 জনেই পড়িয়ে থাকি। ডিজিটাল ডিভাইস একটু যেহেতু ছাত্রদেরকে একটু কঠিন লাগে, সেজন্য এটা আমরা আবার প্রাক নির্বাচনী পরীক্ষায় রেখেছি, যাতে করে তারা ভালোভাবে বিষয়বস্তুটা বা এই সার্কিটগুলো অনুধাবন করতে পারে এবং তাদের বিষয়বস্তু পরীক্ষায় ভালোভাবে স্থাপন করতে পারে। এখানেও 8টি প্রশ্ন থেকে 5টি উত্তর করতে হবে, 5×50, 25 থেকে 25টি এমসিকিউতে থাকবে। এবং
মৌখিক পরীক্ষা, ব্যবহারিক খাতা বা নোটবুক এবং ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ নোটবুকে থাকবে 5, মৌখিক পরীক্ষায় থাকবে 5 এবং ব্যবহারিক পরীক্ষণ যেগুলি সেটাতে থাকবে 15, মোট 25 নম্বর। অর্থাৎ আইসিটি ব্যবহারিক পরীক্ষার জন্য 25 নম্বর বরাদ্দ। একইভাবে দ্বাদশ নির্বাচনী পরীক্ষায় সম্পূর্ণ বই অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। আর প্রশ্ন বা পরীক্ষার প্রশ্নের 8টা থেকে 5টি, এমসিকিউ 25টি থেকে 25টি এবং ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিক খাতা 5, মৌখিক পরীক্ষা 5, ব্যবহারিক পরীক্ষণ 15, মোট 25 নম্বর থাকে মোট। তাহলে 75 আর 25 মোট 100 নম্বরের পরীক্ষা হবে দ্বাদশ নির্বাচনী পরীক্ষা। এবার আসি আমাদের বিষয়ে। আমাদের বিষয়টার নাম হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি আমাদের সেটা জানতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি জানতে হলে তথ্য কি, কিসে থেকে তথ্য হয় সেটা জানতে হবে। তাহলে তথ্য কি, কিসে থেকে তথ্য হয়। তথ্য যদি আমাকে পেতে হয় আমাকে উপাত্ত থেকে তথ্য হয়। তাহলে উপাত্ত কি, কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকরণের জন্য বা সুনির্দিষ্ট বিষয়ে ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত চিহ্ন, চিত্র, কাঁচামাল ইত্যাদিকে আমরা বলি উপাত্ত। কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকরণের জন্য বা সুনির্দিষ্ট বিষয়ে ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত চিহ্ন, চিত্র, কাঁচামাল এগুলিকে আমরা বলি উপাত্ত। তাহলে এই উপাত্তকে যখন আমরা সাজিয়ে গুছিয়ে নিব, প্রক্রিয়াকরণ করব, তখন সেটা হয় তথ্য। উপাত্তকে প্রক্রিয়াকরণ করলে হয় তথ্য। তাহলে তথ্য আমরা কিসে থেকে পাবো, উপাত্ত থেকে পাবো। উপাত্ত যেমন আমরা একটা পরীক্ষা নিই, পরীক্ষায় ছাত্রদের নাম, রোল, বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর, জিপিএ এগুলি থাকে। তারপর তার একটা ফলাফল হয় যে তার নাম, রোল, বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর, জিপিএ এগুলি হচ্ছে উপাত্ত। আর এগুলিকে যখন একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিব, তার ফলাফলটা মিস্টার এক্স এ প্লাস পেল, আর এই যে পরীক্ষার ফলাফল এটা হচ্ছে তথ্য, মিস্টার এক্স এ প্লাস, তাহলে এটা হচ্ছে তথ্য। তাহলে একাধিক উপাত্ত একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানোর পর যে অর্থ পূর্ণরূপ লাভ করে তাকে আমরা বলি তথ্য। তাকে আমরা বলি তথ্য। এখন আমাদের জানো তথ্য প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি হচ্ছে কি তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, পরিবহন, বিতরণ, সত্যতা, বৈধতা ইত্যাদির সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই বলা হয় তথ্য প্রযুক্তি। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, বিতরণ, পরিবহন, সত্যতা ও বৈধতা এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকেই আমরা বলি তথ্য প্রযুক্তি। আর যোগাযোগ প্রযুক্তি কি কাকে বলো, যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত ব্যক্তিবর্গ পরস্পরের সাথে কম খরচে, দ্রুত গতিতে, নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলে। আর যে এক জায়গা থেকে এক জায়গায় আমরা যোগাযোগ করব, এই যোগাযোগ প্রক্রিয়ার মূল বা মৌলিক উপাদান হচ্ছে 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। উৎস হচ্ছে যার কাছ থেকে যে ডাটাটা যাবে সে উৎস, কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে। প্রেরক, কম্পিউটারের মধ্যে যে আমরা লেখাটা লিখতেছি এটা আমরা লিখছি কি ডিজিটাল, একটা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিগন্যাল। যখন এটা তার মাধ্যম হয়ে যায় আর তার বিহীন মাধ্যম হয়ে যায় তখন সেটা অ্যানালগে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করার কাজটি করে মডেম। মডুলেশন এবং ডিমডুলেশন, অর্থাৎ অ্যানালগকে ডিজিটাল করা এবং ডিজিটালকে অ্যানালগ করার কাজ হচ্ছে মডেমের কাজ। তাহলে এই মডেম হচ্ছে প্রেরক, আর ডাটাকে যে কমিউনিকেশন মাধ্যমে তুলে দেয় সে হচ্ছে প্রেরক। মাধ্যম হচ্ছে যে ডাটাকে বয়ে নিয়ে যায়। মাধ্যম দুই ধরনের, তারবিহীন মাধ্যম, তার মাধ্যম। তার মাধ্যমের মধ্যে আমাদের আছে কোক্সিয়াল কেবল,
স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, তারবিহীন মাধ্যমের মধ্যে আমরা বলতে রেডিও ওয়েভের কথা বলতে পারি, মাইক্রোওয়েভের কথা বলতে পারি এবং ইনফ্রারেড ওয়েভের কথা বলতে পারি। প্রাপক্ষে ঠিক একইভাবে এই সিগন্যালটা যখন যাচ্ছে, এটা অ্যানালগ থেকে আবার কোনো কম্পিউটারের ভিতর প্রবেশ করবে বা মোবাইলের ভিতর প্রবেশ করবে, এটা আবার ডিজিটাল হয়ে যাবে। তাহলে এই ডিজিটাল করার কাজটা, সংকেতটাকে কাজটা করবে মডেম, আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করবে। তাহলে প্রাপক হচ্ছে সে, যার কাছে পাঠানো হচ্ছে সেই প্রান্তের মডেম, এবং গন্তব্য হচ্ছে কি, যার কম্পিউটারে পাঠানো হচ্ছে সে পার্সোনাল কম্পিউটার অথবা মোবাইল অথবা সার্ভার। তাহলে তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি আমরা জানলাম। এবার আমরা জানি তথ্য প্রযুক্তি, আইটি বা ইনফরমেশন টেকনোলজি, যোগাযোগ প্রযুক্তি বা সিটি কমিউনিকেশন টেকনোলজি, এই দুটোই মিলে হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। তাহলে আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন, বিচ্ছুরণ, বিতরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকেই বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা কি বললাম, যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকেই বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানলাম। আজকে আমরা যে বলি যে বিশ্ব আজ হাতের মুঠোয়, বিশ্ব আমাদের হাতের মুঠোয়, আমার হাতের মধ্যেই, আমার একটা মোবাইলের মধ্যেই। তাই আজকের পাঠ হচ্ছে কি, বিশ্বগ্রাম। আজকের পাঠ বিশ্বগ্রাম। এই পাঠের হিসেবে বিশ্বগ্রাম কি তা বলতে পারবে শিক্ষার্থীরা। বিশ্বগ্রামের ধারণা কে দেন সেটা বলতে পারবে। বিশ্বগ্রাম কি কি উপাদান নিয়ে গঠিত তা বলতে পারবে। তাহলে বিশ্বগ্রাম কি, প্রথম আমরা সেটা জেনে নিই। আমরা ছোটকালে পড়েছি, আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে, নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে, মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। তাহলে কবিতার শৈশবে বেড়ে ওঠা সেই ছোট গ্রামের কথা তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। তাহলে সে কি বললো, আমাদের ছোট গ্রাম, ছোট ছোট ঘর, থাকি সেটা সবাই মিলে, সবাই সেখানে একসাথে মিলেমিশে থাকে। নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যায়। গ্রামের সকল মানুষ সবাইকে চিনে জানে, পরস্পরের সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সুখে দুঃখে সামিল হওয়া, আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা, অর্থাৎ সবাই একটি একক সমাজের অধিবাসীর মতো বাস করে, অর্থাৎ একই সমাজ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই থাক না কেন কাছাকাছি সবাই এক সমাজের অধিবাসী। তাহলে কবি গ্রামের মানুষের মধ্যে যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য, সুখে দুঃখে সামিল হওয়া, এগুলি দেখেছেন। শহর আমরা কাকে বলি, যে কোনো একটা জনপদ যখন উন্নত জনপদ হয়ে যায়, তখন সেখানে আমরা বিভিন্ন ধরনের জনবসতি দূর দূরান্ত থেকে এসে বসবাস করে, বিভিন্ন ধরনের চাকরির প্রয়োজনে, পড়ালেখার প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে তারা সেখানে থাকে। কিন্তু দেখা যায় কি, যে সামনের বাসার লোক কাউকে কেউ চিনে না, নিচের তলার লোক উপরের তলার লোককে চিনে না, কোনো আচার অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান হলে কেউ কাউকে দাওয়াত দেয় না, অনেক দিন থাকার পর তারপর চিনে জানে। তাহলে শহরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য, সুখে দুঃখে সামিল হওয়া, এগুলির অভাব পরিলক্ষিত। এই জন্য আজকে আরেকজন দার্শনিক যে চিন্তা করলো যে পুরো বিশ্বটা যদি আমার এই গ্রামের মতো হতো, তাহলে কত না ভালো হতো। মানুষে মানুষে আন্তরিকতা, পুরো বিশ্বের মানুষ, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য, কোনো মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এগুলি থাকতো না। সবাই সবাইকে চিনতো, জানতো, সুখে দুঃখে সামিল হতো, কোনো ভৌগোলিক সীমারেখা থাকতো না। কতই না ভালো হতো। তখন মানুষের মধ্যে একটা সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে মানুষ আবদ্ধ হতে পারত, এবং মানুষের বেশ সম্প্রীতি, সৌহার্দ্য, এবং পুরা বিশ্ব যেন একটা স্বর্গে পরিণত হয়ে যেত। পুরা বিশ্ব
এটা স্বর্গ হয়ে পরিণত হতো। আমরা বলি যে ছোটকালে পড়েছি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরেশ। মানুষই এই পৃথিবীকে স্বর্গ পরিণত করতে পারে, মানুষই এই পৃথিবীকে নরকে পরিণত করতে পারে। ঠিক সেই চিন্তা চেতনা থেকে আরেকজন দার্শনিক, খ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহ 1962 সালে তার গুটেনবার্গ গ্যালাক্সি গ্রন্থে বিশ্বগ্রাম ধারণার অবতারণা করেন। তাহলে বিশ্বগ্রাম বা এটাকে ইংরেজি আমরা বলি গ্লোবাল ভিলেজ, ওই যে গ্রামের মানুষের সেই আন্তরিকতা সৌহার্দ্য ভর্তিত, সেজন্য এটাকে গ্রাম বলা হচ্ছে। আর পুরো পৃথিবীটা একটা গ্রাম, সেই জন্য এটাকে বিশ্বগ্রাম। মানুষের মধ্যে এরকম সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা, সুখে দুঃখে সামিল হওয়া, আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা, হ্যাঁ। কিন্তু এটাকে বিশ্ব শহর বা গ্লোবাল টাউন বলা হয় না, কারণ ওই যে একটু আগে বললাম যে শহরের মানুষের মধ্যে সেই ধরনের যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, এগুলির অভাব পরিলক্ষিত হয়। সেজন্য চিন্তা করলো যে পুরো বিশ্বের মানুষ যদি এরকম একটি বন্ধনে আবদ্ধ থাকতে পারতো তাহলে কতই না ভালো হতো। আমি বিশ্বগ্রামের সংজ্ঞাটা এভাবে দিই, বিশ্বগ্রাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বন্ধনে আবদ্ধ এমন একটি ক্ষেত্র যা পুরো বিশ্বকে একই বন্ধনে আবদ্ধ করেছে। বিশ্বগ্রাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বন্ধনে আবদ্ধ এমন একটি ক্ষেত্র যা পুরো বিশ্বকে একই বন্ধনে আবদ্ধ করেছে, অর্থাৎ আমরা পুরো বিশ্বের মানুষ একক বন্ধনে আবদ্ধ। আমরা যদি আরেকটু বলি যে বিশ্বগ্রাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বা কমিউনিটি, যেখানে কমিউনিটির সকল সদস্য ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত। অক্সফোর্ড ডিকশনারির মতে, the world considers a single community linked by telecommunications. বিশ্বের সকল মানুষ একক সমাজের অধিবাসী। এই ধারণা প্রবর্তন করছেন কে, আমি একটু আগেই বলেছি। তাহলে এই বিশ্বগ্রামের অনেকগুলো সুবিধা আছে, আর অনেকগুলো অসুবিধা আছে। অনেক সুবিধা আছে, আমি কয়েকটা সুবিধা তার মধ্যে উল্লেখ করছি। যে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারি, মানুষের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পাই, ঘরে বসে বিভিন্ন দেশের পেপার পত্রিকা আমরা পড়তে পারি, ঘরে বসে পণ্য বেচা কেনা করতে পারি, একটি বিজ্ঞাপন নিমিষেই পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, ঘরে বসে আমরা উন্নত চিকিৎসা বা নিতে পারি ডাক্তারের কাছ থেকে। অসুবিধার মধ্যে আমি কয়েকটা অসুবিধা উল্লেখ করছি। ইন্টারনেট ব্যবহার করে হ্যাকিং এর মাধ্যমে তথ্য চুরি হয়ে যেতে পারে। আমার এই যে তথ্যটা, যেটা অনলাইনের মধ্যে থাকে, নেটের মধ্যে থাকে, তাহলে যে কোনো সময় এটা চুরি করতে পারে। অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যে কোনো জায়গায় সত্য তথ্য ছেড়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া যায় সহজে। পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হতে পারে, এবং প্রযুক্তি বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে এইগুলো আমার বিশ্বগ্রামের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। এই বিশ্বগ্রাম যদি আমাকে প্রতিষ্ঠা করতে, আমি নিজে নিজে তো আর কোনো ব্যক্তির সাথে যুক্ত হয়ে থাকতে পারবো না, তাহলে এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে আমাকে কিছু উপাদান লাগবে, একটা ডিভাইস লাগবে, হার্ডওয়্যার লাগবে, আমার সফটওয়্যার লাগবে, আমার কানেক্টিভিটি থাকতে হবে, আমার ডাটা বা তথ্য লাগবে, এবং মানুষের সক্ষমতা, মানুষ এটাকে ব্যবহার করতে জানতে। তাহলে হার্ডওয়্যার আমরা সংজ্ঞাটা এভাবে দিই, হার্ডওয়্যার হচ্ছে যা ধরা যায় বা ছোঁয়া যায়, অর্থাৎ কম্পিউটার সংযুক্ত পেরিফেরাল যে যন্ত্রপাতিগুলো, সেগুলিকে আমরা বলি হার্ডওয়্যার। কিবোর্ড, মাউস, মনিটর, স্ক্যানার, হার্ড ডিস্ক, মডেম, ল্যান্ডফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট ইত্যাদি, অর্থাৎ আমরা যাগুলি ধরতে পারি, ব্যবহার করতে পারি, ছোঁয়া যায়। সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের প্রাণস্বরূপ। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলে না। হার্ডওয়্যারকে কর্মক্ষম বা অ্যাক্টিভ করতে হলে সফটওয়্যারের প্রয়োজন। এই জন্য কম্পিউটারকে কার্যোপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম সমূহকে আমরা বলি সফটওয়্যার। তাহলে কম্পিউটার বা বিভিন্ন যন্ত্রপাতিতে আমরা যেমন মোবাইল ফোন, সেখানে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে। তাহলে এই সফটওয়্যার কেন লাগে? সফটওয়্যার লাগে এই জন্য আমরা বিভিন্ন ধরনের কাজের নির্দেশগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে দিলে কম্পিউটারকে দিয়ে
সে আমাদেরকে সেই কাজটা করিয়ে দিতে পারে। বিভিন্ন ধরনের ভাষা আছে, সে ভাষাগুলো পরে আলোচনা করব, আপাতত বিস্তারিত আমি সেখানে যাচ্ছি না। তাহলে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে, যে কম্পিউটারের যেহেতু এখনো কোনো নিজস্ব বুদ্ধিমত্তা নাই, এটা একটা জড় পদার্থ, ততদিন পর্যন্ত এই কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার না হচ্ছে ততদিন পর্যন্ত কম্পিউটারকে প্রোগ্রাম করে বিভিন্ন রকমের কাজ আমরা করিয়ে থাকি। এই একাধিক প্রোগ্রাম যখন সংযুক্ত থাকে বা একগুচ্ছ প্রোগ্রাম যখন একসাথে সমন্বিত থাকে তখন সেটাকে আমরা বলছি সফটওয়্যার। এই সফটওয়্যার আবার দুই ধরনের হয়ে থাকে, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি করে, যে যন্ত্রপাতিকে বা কম্পিউটারকে কাজের উপযোগী করে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে, প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, লেখালেখি করতে চাই এমএস ওয়ার্ড লাগবে, আমি হিসাব নিকাশ করতে চাই এক্সেল লাগবে, আমি গান শুনতে চাই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার লাগবে। হ্যাঁ, এই ধরনের সমন্বিত সফটওয়্যার আছে, যেমন অফিস 2016। প্রত্যেক জীবনের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করি সেগুলো। তাহলে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। আর লাগবে কানেক্টিভিটিটা সংযুক্ত, ইন্টারনেট কানেক্টিভিটি সংযুক্ত ছাড়া বিশ্বগ্রাম সম্ভব নয়। কারণ প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের যোগাযোগ করতে হলে আমরা বলছি একটা ডিভাইস লাগবে। সেই ডিভাইসকে সংযুক্ত করার জন্য আমার ইন্টারনেট বা কানেক্টিভিটি থাকতে হবে। এজন্য বলা হয় ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড। আর লাগবে আমার ডাটা। একটু আগে আমি বলছি যে কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকরণের জন্য বা সুনির্দিষ্ট বিষয়ে ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত চিহ্ন, চিত্র, কাঁচামাল গুলি হচ্ছে ডাটা। আর ডাটাকে যখন আমি প্রক্রিয়াকরণ করব তখন সেটা হবে তথ্য। আর বিশ্বগ্রাম সৃষ্টিতে ডাটা আদান প্রদান অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। আর লাগবে কি আমার মানুষ যারা ব্যবহার করবে সেই মানুষগুলোর সক্ষমতা বা ব্যবহার করতে জানতে হবে। যেহেতু বিশ্বগ্রাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, কাজেই এই জ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান আরোহণ এবং প্রয়োগ করতে পারলেই বিশ্বগ্রামের সুফল আমরা অনায়াসে পাবো। বিশ্বগ্রাম অনায়াসে আমাদের হাতের মুঠোয় চলে আসে। তাইলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে আমার এই 5টি উপাদান অবশ্যই অপরিহার্য: হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি বা ইন্টারনেট সংযুক্ত ডাটা এবং মানুষের সক্ষমতা। আর যে উপাদানগুলোর কারণে বা আবিষ্কারের কারণে বিশ্বগ্রাম আজ গ্রামে পরিণত হলো, বিশ্ব আজ গ্রামে পরিণত হলো, সেই উপাদানগুলোর মধ্যে অন্যতম আমরা বলতে পারি যোগাযোগ, হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, অফিস আদালত, গবেষণা, সাংস্কৃতিক বিনিময়, বিনোদন ও সামাজিক যোগাযোগ। এই আবিষ্কারগুলোর কারণে বিশ্ব আজ গ্রামে পরিণত হয়েছে। এই উপাদানগুলো যোগাযোগ ক্ষেত্রে কি কি আবিষ্কার এবং বিভিন্ন উপাদানগুলোর কি কি আবিষ্কার সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই থাক। পাঠ মূল্যায়ন: তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে পৃথিবী ছোট হয়ে আসছে বলে তুমি কি মনে করো? এ সম্পর্কে কোন কোন উপাদানের জন্য পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে সেগুলো বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি শেষ করার আগে বলতে চাই যে এনসিটিভি কর্তৃক তথ্য যোগাযোগ প্রযুক্তি যে নতুন বইটি আমি ক্লাসটি ধারণ করার সময় পর্যন্ত আমার হাতে পৌঁছায়নি। যদি পরবর্তীতে সিলেবাসের পরিবর্তন করা হয় তাহলে আমাদের পাঠ পরিকল্পনাও পরিবর্তন করে পরবর্তীতে আমি আবার সেই ক্লাসটি নিব, যাতে করে তোমাদের একটা পরিষ্কার ধারণা থাকে। কিন্তু যদি পরিবর্তন না হয় তাহলে এইভাবেই যে পাঠ পরিকল্পনা এবং পরীক্ষা পরিকল্পনা দিয়েছি সেভাবেই থাকবে। সবাইকে ধন্যবাদ।